আমেরিকা এখন তেলের দিকে ঝুঁকছে আর তার প্রভাব কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ভারতের মতো দেশগুলোর জন্য এর মানেটা ঠিক কি? তো চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। ভাবার বিষয় হল, যখন গোটা বিশ্ব গ্রিন এনার্জি বা সবুজ শক্তির দিকে এগোচ্ছে, তখন আমেরিকা কেন হঠাৎ করে তেলের ওপর এত জোর দিচ্ছে? আমাদের আজকের এই বিশ্লেষণ ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করবে। তো আমরা এই পুরো বিষয়টাকে ৫টা মূল ভাগে ভাগ করে দেখব। শুরুটাই করব এই নীতি পরিবর্তনের পেছনের আসল কারণটা কি সেটা দিয়ে। তো আসল কথায় আসা যাক। আমেরিকার এই যে তেল কেন্দ্রিক নীতি, এর পেছনে আসল চালিকা শক্তিটা কি? এই বিশ্লেষণ অনুযায়ী এর মূলে রয়েছে একটা বিশেষ দর্শন। এই দর্শনটা হল ড্রিল বেবি ড্রিল, মানে সোজা কথায় পরিবেশের কথা না ভেবে শুধু তেল তোলো আর তোলো, আমেরিকার তেলকে সবার আগে রাখতে হবে। এই বিশ্লেষণ থেকে যা বোঝা যাচ্ছে, এর পেছনের মূল কারণটা কিন্তু হল তেল কোম্পানিগুলোর সাথে এক ধরনের বোঝাপড়া। বলা হচ্ছে, নির্বাচনের সময় যারা পয়সা দিয়ে সাহায্য করেছিল, এখন তাদেরই স্বার্থ দেখা হচ্ছে। কিন্তু ব্যাপারটা শুধু আমেরিকার ভেতরেই সীমাবদ্ধ নেই। এই তেলকেন্দ্রিক নীতির প্রভাব কিন্তু বিদেশের মাটিতেও পড়ছে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে বড়সড় অর্থনৈতিক হুমকি। আর এর জন্য যে হাতিয়ারটা ব্যবহার করা হচ্ছে, সেটা হল ৫০০% শুল্কের হুমকি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৫০০%। এই বিশাল পরিমাণ শুল্ক বসানোর মূল উদ্দেশ্যই হল ভারত, চীন এবং ব্রাজিলের মতো দেশগুলোকে চাপ দেওয়া, যাতে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়। আর জেনে রাখা ভালো, এটা কিন্তু শুধু কথার কথা বা কোনো ফাঁকা হুমকি নয়। এটা একটা সত্যিকারের আইনি প্রস্তাব, যা রীতিমতো আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। তার মানে এই শুল্ক যে কোনো দিন সত্যি হয়ে যেতে পারে। শুধু অর্থনৈতিক চাপই নয়, এই বিশ্লেষণ আরও একটা বড় পরিণতির দিকে ইঙ্গিত করছে, আর তা হল আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে আমেরিকার সরে আসা। ভাবা যায়, ৬৬টা আন্তর্জাতিক সংস্থা আর চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি বেরিয়ে আসতে চলেছে। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। আর যদি একটু ভালো করে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে এর মূল টার্গেট হল জলবায়ু, পরিবেশ এবং শক্তি খাতে সহযোগিতার মতো চুক্তিগুলো। এর মধ্যে সবচেয়ে বড় কয়েকটা নাম হল প্যারিস জলবায়ু চুক্তি আর ভারতের উদ্যোগে তৈরি আন্তর্জাতিক সৌরজোট বা আইএসএ। এই দুটোই কিন্তু বিশ্ব উষ্ণায়ন মোকাবিলার জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে নীতির একেবারে ১৮০ ডিগ্রি একটা পরিবর্তন। আগের প্রশাসন যেখানে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে চুক্তিতে আবার যোগ দিয়েছিল, সেখানে বর্তমান প্রশাসন অর্থনীতিকে অজুহাত হিসেবে দেখিয়ে সেখান থেকে সরে আসছে। তো এত কিছুর পর প্রশ্ন আসেই যে এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এই বিশ্লেষণ বলছে, এর মূলে আছে আমেরিকা ফার্স্ট নামের একটা দর্শন। আর এই সব বিশ্ব সংস্থাগুলো থেকে বেরিয়ে আসার পেছনে যে যুক্তিটা দেয়া হচ্ছে, তা এই উক্তিটাতেই পরিষ্কার ফুটে উঠেছে। এই বিশ্লেষণ থেকে একটা ধারণা পাওয়া যায় যে দূষণ বাড়ার যে দীর্ঘমেয়াদী প্রভাব, যেমন ধরুন সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া, এই সব বিষয়কে যেন পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, যদি বিশ্ব উষ্ণায়নের কারণে সত্যি সত্যি পৃথিবীর কিছু অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়ে, তখন কি হবে? এখানেই একটা বেশ চমকপ্রদ দাবি উঠে আসছে যে মুষ্টিমেয় কিছু মানুষের জন্য নাকি একটা আপৎকালীন পরিকল্পনাও তৈরি আছে। সবশেষে চলুন দেখে নেওয়া যায় এই নতুন নীতির আসল প্রভাবটা ঠিক কী হচ্ছে, বিশেষ করে ভারতের ওপর এর কী প্রভাব পড়ছে। এই অর্থনৈতিক চাপের ফল কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ভারত রাশিয়ার সাথে তার তেল বাণিজ্য অনেকটাই কমিয়ে দিয়েছে, আর এই প্রভাবটা শুধু সরকারি পর্যায়ে নয়, বড় বড় কর্পোরেট পর্যায়েও দেখা যাচ্ছে। আর এর সরাসরি অর্থনৈতিক প্রভাবও কিন্তু ভারতের ওপর পড়ছে। তথ্য বলছে, এই শুল্কের চাপের কারণে সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকাতে ভারতের রপ্তানি লাগাতার কমছে। মানে সোজা কথায়, আমেরিকার নীতির কারণে ভারতের অর্থনীতি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিশ্লেষণটা শেষ হচ্ছে একটা বড় প্রশ্ন রেখে। যখন একটা পরাশক্তি বিশ্বমঞ্চ থেকে এভাবে সরে দাঁড়ায়, তখন যে শূন্যস্থান তৈরি হয়, তা কে পূরণ করবে? আর এর পরিণতি বা কী হবে? এর উত্তরটা শায়দ একমাত্র সময়ই দিতে পারবে।